নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিশেষ একটি বিষয় সম্পর্কে, মহাভাগ্যবান যোগ আছে নাকি আপনার জন্মছকে। খুব সহজ সরলভাবে বুঝবো। প্রত্যেকটা লগ্ন মেষ রাশি থেকে মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে আপনার জন্মছকে মহাভাগ্যবান যোগ আছে কিনা এবং সেই যোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার জন্মছক অনুযায়ী পালন করবে এবং কোন কোন যোগ আপনাদেরকে সবথেকে বেস্ট রেজাল্ট দেবে এবং কিছুটা কম রেজাল্ট যেই সকল মহাভাগ্যবান যোগ দেবে সেই বিষয়টাও আমি বুঝিয়ে বলবো। কোন সময়তে সেই মহাভাগ্যবান যোগের পজিটিভ এফেক্ট আপনারা পাবেন সেই বিষয়টাও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো মহাভাগ্যবান যোগ, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন অথবা রাশি সাপেক্ষে আপনার নবম ঘরের অধিপতি যদি কেন্দ্র অথবা ত্রিকোণে অবস্থান করে অথবা সে উচ্চ হয়ে আপনার জন্মছকে একদম পজিটিভ স্থানে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আপনি মহাভাগ্যবান। কিন্তু এর মধ্যে কিছু সূত্র আছে যেটা সম্পূর্ণরূপে মেলে না। তার কারণ হচ্ছে কি, হতেই পারে আপনার জন্মছকে মহাভাগ্যবান রাজযোগ হয়ে আছে, সেটা কীভাবে হয় সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে আপনার জন্মছকে খুব প্রবল মহাভাগ্যবান যোগ হয়ে আছে, কিন্তু যেই গ্রহটি নির্মাণ করেছে আপনার লগ্নের বা রাশির নবম ঘরের অধিপতি এখানে মহাভাগ্যবান যোগ নির্মাণ করে। কেন? সে কিন্তু আমাদের ভাগ্যের অধিপতি হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন খুব সহজভাবে জানেন নবম ঘর থেকে জাতক বা জাতিকার বা আমাদের ভাগ্য বিচার করা হয়। তো ধরুন আপনার জন্মছকে নবম ঘরের অধিপতি উচ্চ হয়ে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করেছে, কিন্তু দেখা গেল আপনি সেই গ্রহটার দশাই আপনার জীবদশাতে পেলেন না, তাহলে সেক্ষেত্রে কি সেই গ্রহটার পূর্ণরূপে পজিটিভ এফেক্ট আপনারা পাবেন? সেটা পাবেন না। কিন্তু একটা বিষয় আছে যে সেই গ্রহটার অন্তর্দশাতেও কিন্তু তার মতো না হলেও তার সমতুল্য ফলাফল কিন্তু আমরা পেয়ে থাকি। এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে। তো প্রত্যেকটা লগ্ন ধরে ধরে বা প্রত্যেকটা রাশি ধরে ধরে আমরা কিন্তু বুঝবো যে আপনার জন্মছকে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে নবম ঘরের অধিপতি কে হয় এবং সেই নবম ঘরের অধিপতি আপনার কোন স্থানে বসে থাকলে মহাভাগ্যবান যোগ নির্মাণ করছে এবং কতটা গুরুত্বপূর্ণ সেই যোগ বা কতটা জোরালো সেই যোগ, সেই বিষয়টাও নিয়েও কিন্তু আলোচনা হবে। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো স্ক্রিনে চলে আসুন। তো দেখুন, প্রথমত আমরা মহাভাগ্যবান যোগ যদি বিচার করি, আমরা মেষ থেকে শুরু করব, মীন অবধি যাব। আপনার লগ্ন অথবা রাশি যেটাই হোক না কেন আপনারা জেনে নিয়ে আপনারা এই ভিডিওটা দেখুন। তো যদি আমরা মেষ থেকে শুরু করি, মেষ ধরে নিচ্ছি আপনাদের লগ্ন অথবা মেষ আপনাদের রাশি, ঠিক আছে? তাহলে আমরা শুরুটা করছি মেষ থেকে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে, মেষ লগ্ন ও মেষ রাশি সাপেক্ষে নবম ঘরের অধিপতি কে হয়। আমরা যদি কাউন্ট করি খুব সহজভাবে দেখবেন নবম ঘর হচ্ছে ধনু হয়। এখান থেকে কাউন্ট করলে আপনারা বুঝতে পেরে যাবেন, 1 নম্বর ধরে গুনবেন। আমি প্রথমটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন নবম ঘর কি হলো, নবম ঘর হচ্ছে ধনু হলো, যেই ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ হচ্ছে নবম ঘরের অধিপতি। তো এবার আপনাদের জন্মছক আপনাদেরকে খুলতে হবে, মেষ লগ্ন অথবা মেষ রাশি আপনার। তো এইখানে আপনারা প্রথমত খুলে দেখুন যে আপনার জন্মছকে বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছে। একদম জোরালোভাবে যদি আমরা বিষয়টাকে বুঝতে চাই, খুব সহজভাবে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে কেন্দ্র ত্রিকোণে যদি আপনার নবম ঘরের অধিপতি বসে থাকে তাহলে আপনি মহাভাগ্যবান। তাহলে কেন্দ্র ত্রিকোণের ঘর কোনগুলো? 1, 4, 7, 10 এবং 1, 5 এবং 9। ঠিক আছে, 1 হচ্ছে কমন হয়ে গেল, কেন্দ্রেতেও পড়ছে ত্রিকোণেও পড়ছে। যদি 1-এ থাকে, যদি 4-এ থাকে, যদি 5-এ থাকে, যদি 7-এ থাকে, যদি 9-এ থাকে, যদি 10-এ থাকে, তাহলে আমরা 4টে এখানে 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর। ভালো করে বুঝতে পেরেছেন, কেন্দ্র ত্রিকোণে বসে থাকে। তাহলে প্রথমে আপনারা মেষ লগ্ন খুলে দেখলেন, বৃহস্পতি যদি আপনাদের প্রথম স্থানে বসে থাকে, চতুর্থ স্থানে বসে থাকে, পঞ্চমে বসে থাকে, সপ্তমে বসে থাকে অথবা নবম অথবা দশমে বসে থাকলে তাহলে আপনার হয়ে গেল মহাভাগ্যবান যোগ। পরিষ্কার? কিন্তু এই যোগ কতটা আপনাদের জোরালো সেই বিষয়টা আপনাদেরকে আজকে বোঝানোর বিষয়। দেখুন প্রথমত হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে যদি আমরা বিষয়টাকে বিচার করি, বৃহস্পতি এক তো প্রথমত উচ্চ হয় কর্কট রাশিতে, ঠিক আছে? এটা কিন্তু লগ্ন বা রাশির সাপেক্ষে আলাদা আলাদা, বিষয়গুলো ভালো করে বুঝবেন। যেটা আগামী বছর মানে এই বছরই 2026-এরই আমাদের জুন মাসে 2 তারিখ বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর উচ্চ হবে কর্কট রাশিতে। এটা প্রত্যেকেই দেখছেন আপনারা।
তো সেই হিসাবে যদি আমরা দেখি চতুর্থ স্থান অর্থাৎ একটা কেন্দ্রের ঘরও পেলো, প্লাস এখানে বৃহস্পতি উচ্চও হয়। তাহলে মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে যদি নবম ঘরের অধিপতি বৃহস্পতি চতুর্থে বসে থাকে তাহলে সে উচ্চ হয়, তাহলে কেন্দ্র এবং উচ্চ হওয়ার জন্য সবথেকে জোরালো যোগ নির্মাণ করবে। অতএব এই যোগটাকে আমরা ফার্স্ট রাখতে পারি। সবথেকে জোরালো যোগ হবে মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে চতুর্থে যদি অবস্থান করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আপনাদের নবম স্থানে অবস্থান করে, আমি এখানে আপনাদেরকে স্ট্যান্ড ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। তাহলে দ্বিতীয় আমরা যে জোরালো যোগটাকে ধরবো সেটা নবম ঘরের অধিপতি নবমে বসে আছে। তৃতীয় ধরবো হচ্ছে এখানে যদি লগ্নে বসে থাকে তাহলে এইটাকে আমরা থার্ড রাখছি। তারপরে আমরা রাখবো পঞ্চমকে ফোর্থ রাখছি। এবং এখানে মকরের ক্ষেত্রে বিষয়টা পূর্ণরূপে অ্যাপ্লিকেবল হবে না। তার কারণ মকর রাশিতে এখানে কেন্দ্রের ঘর হচ্ছে মকর, কিন্তু বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ হয়। তাহলে সেক্ষেত্রে যদি আপনার দেখেন যে মেষ লগ্ন বা মেষ রাশি দশম স্থানে এখানে বসে আছে বৃহস্পতি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মহাভাগ্যবান যোগ আপনার জন্মছক অনুযায়ী হলো না। এই বিষয়টা আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে এইটা আমরা কেটে দেবো। সেই হিসাবে যদি আমরা কিছুটা পজিটিভ দিকে যাই, তাহলে 5 নম্বর হিসাবে যদি কুম্ভে অবস্থান করে, একাদশ স্থানে অবস্থান করে নবম ঘরের অধিপতি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মহাভাগ্যবান যোগ ধরে নিতে পারি। এবার আপনাদেরকে দেখে নিতে হবে আপনার জন্মছকে এইরকম কোনো অবস্থানে বসে আছে যেটা ধরুন দশমের ক্ষেত্রে হচ্ছে না, বাদ বাকি যে কোনো ঘরে বসে আছে। এবং আমি সপ্তমটাকেও কিন্তু জোরালো রকমভাবে রাখবো না, কারণ শুক্রের ঘরে যেহেতু হয়, কেন্দ্রের ঘর হচ্ছে কিন্তু শুক্রের ঘর, সেই কারণে কিন্তু আমি এইটাকে পঞ্চমে রেখে এইটাকে ষষ্ঠে রাখবো। ঠিক আছে, এই 6টা জায়গায় যদি আপনার জন্মছকে বৃহস্পতি অবস্থান করে মেষ লগ্ন মেষ রাশি, তাহলে সেক্ষেত্রে আপনাদের মহাভাগ্যবান রাজযোগ হচ্ছে। এবং সেখানে আপনাদেরকে দেখে নিতে হবে বৃহস্পতির দশা আপনারা কবে পাচ্ছেন, বৃহস্পতির অন্তর্দশা আপনাদের চলছে কিনা, তাহলে সেক্ষেত্রে মহাভাগ্যবান রাজযোগের পূর্ণ পজিটিভ এফেক্ট আপনারা পাবেন। 6-এর মধ্যে স্টেজ ওয়াইজ আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। এবার যদি আমরা বৃষ সাপেক্ষে বিষয়টাকে বুঝি, যদি আপনার বিশ্বর ঘরে ল থাকে অথবা বিশ্বর ঘরে চন্দ্র অবস্থান করে, অর্থাৎ আপনাদের বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশি যদি হয়, এখান থেকে সেমভাবে আমরা কাউন্ট করব। কাউন্ট করলে আমরা পেয়ে যাব এখানে কিন্তু নবম ঘর হয় মকর। ঠিক আছে, এখান থেকে একটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে 1 ধরে গুনলেই আপনারা চলে আসবেন নবম ঘরটা হচ্ছে মকর। ঠিক আছে, তো নবম ঘরের অধিপতি কে হয়? শনি। তাহলে সেম সূত্রে আমরা চলে যাব। এইখানে প্রথমত লগ্ন মানে ফার্স্ট হাউস, দ্বিতীয়ত হচ্ছে চতুর্থ ঘর, তৃতীয়ত হচ্ছে পঞ্চম ঘর, তৃতীয়ত হচ্ছে সপ্তম ঘর, নবম ঘর এবং দশম ঘর। তাহলে এই কোনো ঘরে যদি অবস্থান করে তাহলে এইখানে বৃষলগ্ন বৃষরাশির মহা ভাগ্যবান যোগ হচ্ছে। এখানে আপনারা যদি স্টেজ ওয়াইজ এটাকে সাজাই, দেখুন একটা বিষয় কি, বৃষলগ্ন বৃষরাশির সাপেক্ষে মকর অধিপতি হয় শনি, এবং শনি যেহেতু এই কটা যদি ঘরে অবস্থান করে, প্রথমত কি বুঝিয়ে বললাম, লগ্নে অবস্থান করে চতুর্থে পঞ্চমে সপ্তমে এবং নবম এবং দশমে যদি অবস্থান করে তাহলে মহাভাগ্যবান যোগ হয়ে যাচ্ছে। তাহলে সবথেকে বেশি কার্যকারী হচ্ছে আমরা যদি ফার্স্ট রাখি, এখানে আমার হিসাবে যেটা দাঁড়ায় ফার্স্ট, কিন্তু যদি কুম্ভতে অবস্থান করে তাহলে আমি বলবো ফার্স্ট কিন্তু এই স্থানটা পাবে, দ্বিতীয় পাবে মকর, তৃতীয় পাবে এইখানে পঞ্চম, মানে পঞ্চম ঘরটা আমি থার্ড পজিশানে রাখবো, ফোর্থ পজিশানে রাখবো কিন্তু আমরা এইখানে লগ্নকে। এবার একটা বিষয় আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, এইখানে আমি চতুর্থে থাকার থেকেও যদি ষষ্ঠ স্থানে এইখানে শনি অবস্থান করে তাহলে সেই থেকে আমি কিন্তু পঞ্চমে রাখবো, এবং এইখানে আমি এই ঘরটাকে সপ্তমে অবস্থান করলেও কিন্তু পূর্ণরূপে মহাভাগ্যবান যোগ হবে না। এই কারণটাই আমি আপনাদের তুলা এখানে নিলাম, কেননা তুলা হচ্ছে ষষ্ঠ ঘর হয়। আমরা জানি কি যে ষষ্ঠ ঘর রোগঋণ রিপুর ঘর হয়, সেখানে যদি শনিদেব অবস্থান করে ভাগ্যের অধিপতি হয় তাহলে সংঘর্ষ থাকে, কিন্তু এইটা 100% বুঝে নেবেন যে এইখানে কিন্তু উচ্চ হয়ে যায়, শনিদেব এইখানে তুলা রাশিতে উচ্চ হয়। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, তুলা রাশিতে ষষ্ঠ স্থানে বসে থেকেও এখানে মহাভাগ্যবান যোগ হচ্ছে, সে নিজের কর্মক্ষমতা দ্বারা সেই যোগটা পেয়ে যাবে। ঠিক আছে, তুলনামূলকভাবে আমরা বৃশ্চিককে সিংহকে নেবো না। তার মানে কি বৃশ্চিক আর সিংহতে শনি অবস্থান করলে মহাভাগ্যবান যোগ হবে না? হবে। এইখানে স্ট্রাগেলটারও বেশি থাকবে, সুখের পথে কিছুটা বাঁধা, তারপরে মহাভাগ্যবান যোগ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বাঁধা, তারপরে মহাভাগ্যবান যোগ। এইখানে দেখা যাবে যে বিবাহের পরে ভাগ্যান্নতি আসবে, বা কোনো অংশে এটাও ধরে নিতে পারেন যে বিবাহ হলো এবং তার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে ভাগ্যান্নতি আসলো, আর এইখানে মায়ের সাথে ঝগড়া অশান্তি, মায়ের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে আপনার ভাগ্যান্নতি আসলো। বাদ বাকি ক্ষেত্রে কিন্তু আমরা স্টেজ ওয়াইজ সাজিয়ে নিয়েছি, কোনটা সব থেকে জোরালো কোনটা নর্মাল, পরিষ্কার করে বুঝতে পেরেছেন। এবার যদি আমরা বৃষর পরে মিথুনে আসি, মিথুনের ক্ষেত্রে যদি আপনাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের নবম ঘরের অধিপতি সেম এখানে কিন্তু বৃষর মতোই শনিদেব হয়, পরিষ্কার। তো এইখানে যদি আমরা কেন্দ্র ত্রিকোণ ঘর খুঁজে নেব, তো প্রথম কেন্দ্র হচ্ছে সর্বদাই ফার্স্ট, এখানে আমরা চতুর্থ ঘরকে পেয়ে যাচ্ছি সেকেন্ড, পঞ্চম ঘরকে পেয়ে যাচ্ছি
এইটা হচ্ছে চতুর্থ ঘর, এটা পঞ্চম ঘর, এইটা হচ্ছে সপ্তম ঘর, এখানে হচ্ছে আপনার নবম ঘর এবং তারপরেরটা হচ্ছে দশম ঘর। তাহলে এইগুলো আমার কেন্দ্র আর ত্রিকোণের ঘর। তাহলে যদি আপনার মিথুন লগ্ন মিথুন রাশি হয়, প্রথম, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম এবং দশমে যদি শনিদেব অবস্থান করে, তাহলে আপনি মহাভাগ্যবান যোগের অধিকারী হবেন। এবার বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা যদি সাজিয়ে নিই, সব থেকে বেস্ট অফ বেস্ট হবে কিন্তু যদি পঞ্চমে অবস্থান করে, কেন এই ঘরে শনিদেব উচ্চ হয়। তাহলে আপনাদের পঞ্চম নবম রাজযোগ, উচ্চশিক্ষার যোগ, ইঞ্জিনিয়ারিং ফিল্ড দারুণ হয় এই সকল মানুষের, রিসার্চ দারুণ হয় এই সকল মানুষের, কেন অষ্টম ঘরের অধিপতি হয় শনিদেব। তো সর্বপ্রথম আমরা রাখবো হচ্ছে পঞ্চমে যদি অবস্থান করে, পরিষ্কার। দ্বিতীয় রাখবো হচ্ছে আমরা, সেকেন্ডে রাখবো যদি কুম্ভে অবস্থান করে। তৃতীয় স্থানে আমরা যদি যাই তাহলে সেক্ষেত্রে মিনকে রাখবো, তৃতীয় আমরা মিনকে রাখবো এবং চতুর্থে আমরা রাখবো কিন্তু মিথুন। ঠিক আছে, পরিষ্কার হয়েছে। পঞ্চমে আমরা কিন্তু সর্বলাস্টে রাখবো হচ্ছে ধনু। তাহলে ফার্স্ট তুলা, পরিষ্কার, সেকেন্ড হচ্ছে কুম্ভ, থার্ড হচ্ছে মিন। কন্যাকে আমরা লিস্টে আনছি না, তার কারণ হচ্ছে কন্যা এখানে ফোর্থ হাউস হয়, একদম সর্বলাস্ট আমরা রাখতে পারি। সেম কেস আগেরটার ক্ষেত্রে যেটা আপনাদেরকে বুঝিয়ে বললাম, বৃষর ক্ষেত্রে চতুর্থ স্থানে যখন শনিদেব বসে থাকবে, যদি রাশি সাপেক্ষে বসে থাকে সেটা ঢাইয়া যোগ হয়, আমরা এটা জানি। তো চতুর্থের ক্ষেত্রে আমরা এইটাকে অতটা গুরুত্ব দেবো না, এখানে আমি ষষ্ঠ স্থান দিলাম। যদি আপনারা কন্যাতে অবস্থান করে নবম ঘরের অধিপতি হয়, তাহলে সর্বফার্স্ট হচ্ছে তুলাতে যদি অবস্থান করে মহাভাগ্যবান যোগ। এখন বিষয় হয়ে যাচ্ছে কি, যে আপনাদের শনিদেবের মহাদশা আপনারা পাচ্ছেন কিনা, পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মিথুনের ক্ষেত্রে আমি ভালো করে বুঝিয়ে বলে দিলাম, যদি আপনাদের তুলাতে থাকে সর্ববেস্ট হবে, তারপরে কুম্ভতে থাকলে হবে, তারপরে হবে মিনে থাকলে, তারপরে হবে মিথুনে থাকলে, তারপরে হবে হচ্ছে আপনার ধনুতে, তারপরে হবে হচ্ছে কন্যাতে। এখন একাদশ স্থানে হবে না, তার কারণ একাদশ স্থানে কিন্তু শনিদেব নিচস্থ হয়ে যায়, নাহলে নবম ঘরের অধিপতি একাদশ স্থানে থাকলেও মহাভাগ্যবান যোগ নির্মাণ করে, কিন্তু মেষে সে নিচস্থ হয়ে যায়। পরিষ্কার হয়েছে বিষয়টা। কর্কট লগ্ন, কর্কট রাশি, এই লগ্ন রাশি সাপেক্ষে না সব থেকে বেস্ট অফ বেস্ট মহাভাগ্যবান যোগ হয়। সূত্র অনুযায়ী ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সেভেন্থ হাউস, নাইন্থ হাউস এবং দশম ঘর, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন বিষয় হচ্ছে, আমরা প্রথমেই মেষের ক্ষেত্রে কি বুঝেছিলাম, যে বৃহস্পতিদেব কিন্তু কর্কটে উচ্চ হয়। তাহলে লগ্ন, কেন্দ্র, লগ্ন, ত্রিকোণ এবং যদি লগ্নেই অবস্থান করে বৃহস্পতিদেব, তাহলে সর্বোচ্চ বেস্ট অফ বেস্ট যত লগ্ন আছে সব থেকে বেস্ট মহাভাগ্যবান যোগ হবে কর্কটের ক্ষেত্রে। কেন, কেন্দ্র এবং ত্রিকোণের ঘর হচ্ছে লগ্ন হয়, সেই লগ্নর মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে, সে উচ্চ অবস্থাতে যদি অবশ্যই থাকে, তাহলে সেক্ষেত্রে সর্ববেস্ট হবে। তাহলে এইখানে যদি আমরা বিষয়টাকে সাজিয়ে নিই, তাহলে ফার্স্ট আমরা কিন্তু রাখবো এখানে লগ্নকেই, প্রথম যে সব থেকে বেস্ট যোগ হবে। তারপরে রাখবো আমরা পঞ্চমকে, এটা আমি সেকেন্ড লিখলাম। তারপরে আমরা রাখবো হচ্ছে থার্ডকে। ঠিক আছে, সপ্তমের ক্ষেত্রে হবে না, কারণ এই ঘরে বৃহস্পতি নিচ হয়ে যায়। তারপরে আমরা দশম ঘরকে রাখবো হচ্ছে ফোর্থে। ঠিক আছে, এবং সর্বলাস্ট ফিফথে রাখবো হচ্ছে আমরা তুলাকে। আপনি বুঝতে পারছেন তো আপনারা, যে এইখানে সব থেকে জোরালো যোগ, প্রথমটা সব থেকে বেস্ট, দ্বিতীয়টা কিছুটা কম, তৃতীয়টা আরেকটু কম, চতুর্থটা আরেকটু কম, এইভাবে যোগগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। পরিষ্কার করে বুঝতে পারছেন তো? কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য সব থেকে বেস্ট হয় বৃহস্পতির লগ্নে অবস্থান, যেটা অন্য কোনো লগ্ন বা রাশি সাপেক্ষে এই বিষয়টা উঠে আসে না। এইখানে আরেকটা বিষয় উঠে আসবে, সেটা আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তুলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কিন্তু কর্কট সব থেকে বেস্ট। এরপরে যদি আমরা সিংহ লগ্ন নিয়ে আমরা বুঝি বিষয়টা, তাহলে সূত্র অনুযায়ী ফার্স্ট, এখানে নবম ঘরের অধিপতিকে আগে আমাদেরকে দেখে নিতে হবে। নবম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, পরিষ্কার। তো এখানে সূত্র অনুযায়ী ফার্স্ট, তারপরে আমরা দেখব ফোর্থ, ফিফথ, সেভেন্থ, 9, 10। তাহলে মঙ্গল যদি এই জন্মছকে এই ঘরগুলোতে অবস্থান করে, অর্থাৎ লগ্ন, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম এবং দশম, তাহলে মঙ্গল এখানে মহাভাগ্যবান যোগ নির্মাণ করবে। তাহলে সেই হিসাবে যদি আমরা এই যোগটাকে ক্যালকুলেট করি, সব থেকে বেস্ট অফ বেস্ট আমরা কিন্তু এক্ষেত্রেও রাখবো। যদি ফার্স্ট হাউসে থাকে, তাহলে ফার্স্ট হাউসেরটাকে আমরা সব থেকে বেস্ট, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, কেন নবম ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে, মহাভাগ্যবান যোগ কিন্তু 100% নির্মাণ হবে। অতএব এইটাকে আমরা ফার্স্টে রাখবো। সেকেন্ডে আমরা রাখবো কিন্তু এইখানে নবম ঘরটাকে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা রাখবো থার্ডে হচ্ছে ধনুটাকে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা
ফোর্থে রাখবো হচ্ছে বৃশ্চিককে, ফিফথে রাখবো হচ্ছে বৃষকে এবং 6 নম্বরে রাখবো হচ্ছে কুম্ভকে। যদি কুম্ভতে মঙ্গল অবস্থান করে তাহলে সে সর্বোচ্চ স্ট্রং নয়, এখানে কিছুটা দুর্বল হয়ে গেল। এবার এইটাও আপনাদেরকে বুঝতে হবে এবং এইটা আমরা সব কিছুকে বাদ দিই, এটা স্পেশাল। এইখানেও যদি মঙ্গল অবস্থান করে ষষ্ঠ স্থান, সেম ক্ষেত্রে রগ্নির রিপুর ঘর হয়, কিন্তু মঙ্গলের মতো গ্রহ যখন ষষ্ঠ স্থানে অবস্থান করে খুব গুরুত্বর বা গুরুত্বপূর্ণ শত্রুহন্তার যোগ তৈরি করে। তো এই জাতক বা জাতিকার চ্যালেঞ্জ নেবার ক্ষমতা ভীষণ থাকে, পুলিশ সেনা বিভাগ যে কোনো চ্যালেঞ্জমূলক কর্মের দিকে, স্পোর্টসের দিকে তারা কিন্তু সাফল্য পায়। তাহলে ষষ্ঠ স্থানেও যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে নিজের কর্মক্ষমতার দ্বারা, নিজের সাপোর্টের দ্বারা, নিজের চ্যালেঞ্জের দ্বারা, বলতে পারেন নিজের সাহসের দ্বারা সে কিন্তু মহাভাগ্যবান হবে। এইটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা স্পেশাল, এটা আমি কোনো রকম কোনো স্থান দিলাম না। পরিষ্কার করে বুঝতে পেরেছেন? সিংহ লগ্ন, সিংহ রাশি সাপেক্ষে একদম পরপর করে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব কন্যা। কন্যা লগ্ন সাপেক্ষে, কন্যা লগ্ন বা কন্যা রাশি যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে আপনার নবম ঘরের অধিপতি হবে কিন্তু শুক্র। যদি আপনার কন্যার ঘরের ল অথবা কন্যা রাশি যদি হয়, এখান থেকে যদি কাউন্ট করেন নবম ঘর হবে হচ্ছে বৃষ, তাহলে বৃষর অধিপতি কী হয়? শুক্র। তাহলে সূত্র অনুযায়ী আমরা চলে যাব ফার্স্ট হাউস, এখানে আমরা চলে যাব হচ্ছে ফোর্থ, ফিফথ, সেভেন্থ, 9, এখানে আমরা 9 নম্বর ঘরটাকে তো পেয়েই গেছি, এবং 10। এবার এখানে টুইস্টটা বুঝতে হবে, এখানে লগ্নে যদি শুক্র অবস্থান করে তাহলে সেক্ষেত্রে মহাভাগ্যবান যোগ হয়ে হবে না, তার কারণ শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে যায়। পরিষ্কার করে বুঝতে পেরেছেন? তাহলে কন্যা রাশিতে যখনই শুক্র এখানে নিচস্থ হয়ে যাবে তাহলে মহাভাগ্যবান যোগ কিন্তু আসলো না, এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা যদি এই জন্মছকে পরিষ্কার করে বিষয়টা বুঝি, সবথেকে বেস্ট অফ বেস্ট যদি অবস্থান আমরা দেখি শুক্রের, সেটা কিন্তু সপ্তম স্থানে। কেন? এখানে শুক্র হয়ে যায় উচ্চ, তাহলে এইখানে আমরা এইটাকে রাখবো ফার্স্ট। যদি আপনার কন্যা লগ্ন, কন্যা রাশি হয়, সপ্তম স্থান মিনে যদি শুক্র অবস্থান করে সবথেকে ফার্স্ট, তারপরে এইটা হচ্ছে আপনার সেকেন্ড হবে, তারপরে আমি এইখানে থার্ডে রাখবো হচ্ছে চতুর্থ ঘরটাকে, ফোর্থে রাখবো হচ্ছে পঞ্চম ঘরটাকে, এবং ফিফথ লাস্টে রাখবো হচ্ছে দশম ঘরটাকে। কেন রাখলাম সেটাও বুঝিয়ে বলে দিই। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে মিথুনটাও বুধের ঘর, তো বুধের ঘরে শুক্র খুব একটা কমফোর্টেবল ফলাফল দিতে পারে না, যদিও ভাগ্যের অধিপতি হয়। তাহলে আপনার যদি কন্যা লগ্ন হয়, আপনার যদি লগ্নে শুক্র অবস্থান করে তাহলে মহাভাগ্যবান যোগ হচ্ছে না, এটা পরিষ্কার করে আপনাদেরকে বুঝতে হবে। বাদ বাকি যেরকমভাবে আমি আপনাদেরকে সাজিয়ে দিলাম, সপ্তম প্রথম সবথেকে বেস্ট অফ বেস্ট, তারপর নবম, তারপর পঞ্চম, তারপর চতুর্থ, তার সাথে আপনাদের দশমটাও কিন্তু চলে আসছে। এবং অনেকাংশে যদি একাদশ স্থানে অবস্থান করে তাহলেও মহাভাগ্যবান যোগ হচ্ছে। শুক্রের দশা বা অন্তর্দশা যখন যখন আপনারা পাবেন, জীবনে কিন্তু গ্রোথ আপনাদের আসবে। তারপরে তুলার ক্ষেত্রে যদি আমরা দেখি, তুলা লগ্ন, তুলা রাশি সাপেক্ষে কিন্তু নবম ঘরের অধিপতি হয় বুধ। তাহলে এইখানে আমরা সেম সূত্রতে যাব, যদি ফার্স্টে থাকে, ফোর্থে থাকে, ফিফথে থাকে, সেভেন্থে থাকে, যদি 9-এ থাকে এবং যদি 10-এ থাকে, তাহলে হয়ে গেল এখানে মহাভাগ্যবান যোগ। লগ্নে থাকলে অবশ্যই খুব ভালো, কোনো অসুবিধা নেই। এখানে যদি সব থেকে বেস্ট আমরা ধরি, অবশ্যই এখানে আমরা লগ্নটাকে ধরতে পারি, অথবা আমরা ফার্স্ট আর সেকেন্ড মোটামুটিভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন। ফার্স্ট আমরা যদি তুলাকে ধরি তাহলে সেকেন্ডটা আমরা রাখবো কিন্তু মিথুনেই যদি বুধ অবস্থান করে, তাহলে মহাভাগ্যবান যোগ হচ্ছে প্রথম, দ্বিতীয়, এইটা হচ্ছে থার্ড হবে, এটা হচ্ছে ফোর্থ হবে, এইখানে এইটাকে আমরা ফিফথে রাখবো এবং এইটাকে আমরা সিক্সথে রাখবো। এইভাবে আমাদের যোগ জোড়ালো থেকে আস্তে আস্তে কমজোরির দিকে যাচ্ছে। পরিষ্কার? যদি তুলা লগ্ন হয়, এই ঘরে যদি আপনাদের বুধ অবস্থান করে তাহলে সেক্ষেত্রে যেইভাবে আপনাদেরকে বললাম, এইভাবে যদি আপনারা দেখতে থাকেন সব থেকে জোড়ালো এবং তার থেকে কিছুটা দুর্বল যোগ, এইভাবে আপনারা বিচার করে নিতে পারেন। পরিষ্কার হয়েছে? বৃশ্চিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম ঘর হয় কর্কট, যার অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্র। এখন সূত্র অনুযায়ী কী হবে, যদি ফার্স্ট হাউসে থাকে, এখান থেকে যদি আমরা চতুর্থ ঘরে থাকে, পঞ্চমে যদি থাকে, সপ্তমে যদি থাকে, নবমে যদি থাকে এবং দশমে যদি থাকে। পরিষ্কার? এখানে আপনাদেরকে বলে রাখি, বৃশ্চিকের ক্ষেত্রেও এই সূত্রটা সমানভাবে লাগু হবে না। তার কারণ হচ্ছে একটাই, বৃশ্চিক রাশিতে চন্দ্র হয়ে যায় নীচ। অতএব যদি বৃশ্চিকে অবস্থান করে মহাভাগ্যবান যোগ কিন্তু আপনাদের হচ্ছে না। নবমপতি লগ্নে বসে আছে, মহাভাগ্যবান যোগ হওয়ার কথা, কিন্তু সেখানে হবে না। তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে নিই, সবথেকে বেস্ট এই ক্ষেত্রেও কিন্তু আমি এখানে রাখবো প্রথমত হচ্ছে সপ্তম ঘর,
এটাকে আমরা ফার্স্ট রাখবো। কেন? এই ঘরে চন্দ্র হয়ে যায় উচ্চ। আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ব্যবসা, আপনাদের পার্টনার আসার পর চন্দ্র আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা, যেটা আপনাদের সবথেকে বেশি করে দরকার হয় মনের স্ট্রেন্থ, সেটা কিন্তু আপনাদের বিবাহের পরে আপনারা পেতে থাকবেন, কোনো অসুবিধার জায়গা থাকবে না। এবং এটা যদি আমরা ফার্স্ট রাখি, আমরা সেকেন্ড রাখবো হচ্ছে মিন, পরিষ্কার। তারপরে আমরা রাখবো কিন্তু এখানে থার্ডে কর্কট। সেকেন্ড মিন কেন রাখলাম? এটাও জলতত্ত্ব, এটাও জলতত্ত্ব, অতএব এইখানে আপনারা দুজনকেই সমানভাবে রাখতে পারেন। এটাকেও তৃতীয়, এটাকে আপনারা তৃতীয় করে সেম করতে পারেন। তো অসুবিধা এইটা, এটার ক্ষেত্রে সেম ফলাফল মোটামুটি আমরা আশা করতে পারি। এবং এখানে আমরা চতুর্থে রাখবো কুম্ভকে। কেন কুম্ভকে রাখলাম জানেন? কেননা সিংহ রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। চন্দ্র সিংহ রাশিতে থেকে খুব ভীষণ ভালো ফলাফল দিতে পারে না, মেন্টাল স্টেবিলিটি একটু কমিয়ে দেয়। সেই হিসাবে কিন্তু আমরা এইটাকে লাস্টে রাখবো। এখানে আপনারা সেই হিসাবে কিন্তু বিষয়টাকে বুঝে নিতে পারেন। একাদশের ক্ষেত্রেও কিছুটা হবে, কিন্তু আমি সবথেকে ফার্স্ট যেইভাবে সাজিয়ে দিয়েছি, সপ্তম হচ্ছে ফার্স্ট, পঞ্চম হচ্ছে সেকেন্ড, নবম হচ্ছে এখানে আপনাদের থার্ড হবে, এবং আপনাদের চতুর্থ স্থান হবে হচ্ছে ফোর্থ, আর সর্বলাস্ট হচ্ছে সিংহ। যদি এই ঘরে চন্দ্র অবস্থান করে তাহলে এখানে আপনারা মহাভাগ্যবান যোগের অধিকারী হচ্ছেন। লগ্নের ক্ষেত্রে বা রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে আপনার হবে না। যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না বিষয়টা, পরিষ্কার। এরপরে যদি ধনুর ক্ষেত্রে আমরা দেখি, ধনু লগ্ন, ধনু রাশির সাপেক্ষে নবম ঘরের অধিপতি কে হয়? সূর্য। যদিও ধনু লগ্ন, ধনু রাশির মানুষরা অতটা ভাগ্যকে প্রাধান্য দেয় না, তবু বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যদি ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, ফিফথ, এখানে সেভেন্থ, এখানে আমরা নবম ঘর পেয়ে গেছি, এবং দশম ঘর কেন্দ্র ত্রিকোণ, তাহলে সব থেকে বেস্ট অফ বেস্ট কোন ঘরে হবে এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সর্বদাই অবশ্যই পঞ্চম স্থানে যদি সূর্য অবস্থান করে এটা ফার্স্ট হবে। কেন? সূর্য মেষ রাশিতে হয়ে যায় উচ্চ, এটাও কিন্তু সর্ববৃহৎ মহাভাগ্যবান যোগ হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা রাখবো কিন্তু মেষ, দ্বিতীয় রাখবো হচ্ছে ধনু, তৃতীয় রাখবো হচ্ছে সিংহ, ঠিক আছে। চতুর্থে আমরা রাখবো কিন্তু এখানে কন্যা, পঞ্চমে রাখবো হচ্ছে আমরা মিথুন, এবং সর্বলাস্ট ষষ্ঠে রাখবো মীন। কেন্দ্রের ঘর হওয়া সত্ত্বেও, মিত্রের ঘর হওয়া সত্ত্বেও কেন আমি এটাকে সর্বলাস্টে রাখলাম জানেন? কারণ মীন হচ্ছে জলতত্ত্বের ঘর, তো এখানে সূর্য অবস্থান করেও পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারে না। সেই হিসাবে খুব ক্ষীণ মহাভাগ্যবান যোগ এখানে থেকে নির্মাণ করবে। তাহলে পঞ্চমে থাকলে সব থেকে বেশ, এইরকমভাবে আস্তে আস্তে কমে কমে মীন অবধি সে কিন্তু সর্বোচ্চ কম সাপোর্ট আপনাদেরকে দিতে পারবে। পরিষ্কার করে বুঝতে পেরেছেন? এরপরে যদি আমরা মকরের ক্ষেত্রে বিষয়টাকে বুঝি, যদি মকর লগ্ন, মকর রাশি হয়, তাহলে আপনাদের ক্ষেত্রে নবম ঘর হবে হচ্ছে কন্যা। তো কন্যার অধিপতি কে হয়? বুধ। তাহলে আমরা সেম সূত্রতে যাব, ফার্স্ট, এখানে আসবে হচ্ছে ফোর্থ, ফিফথ, সেভেন্থ, 9 নম্বর তো আছে 10। এই ক্ষেত্রে সর্বোচ্চ বেস্ট অফ বেস্ট হবে, আমরা কিন্তু ধরে নেবো লগ্নকে, এইখানে নবম ঘরকে, নবম ঘরকে একদম ফার্স্টে রাখবো। এক তো কন্যাতে হয়ে যায় বুধ উচ্চ, তাহলে সেই হিসাবে কিন্তু সর্বোচ্চ সেরা এখানে যোগটা দিয়ে দেবে। পরিষ্কার হয়েছে? এখানে আমরা যদি দেখি কন্যার ক্ষেত্রে, মানে মকরের ক্ষেত্রে কন্যাতে বুধের অবস্থান সর্বফার্স্ট আমরা রাখবো, ঠিক আছে। সেকেন্ডটা আমরা কোনটা থেকে রাখবো? এখানে কিন্তু লগ্নকে রাখবো। তারপরে আমরা রাখবো কিন্তু পঞ্চমকে, পঞ্চম ঘরকে আমরা রাখবো তৃতীয় স্থানে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এটা সব থেকে স্ট্রং, তার পরবর্তীতে এইটা, তার পরবর্তীতে এইটা। এবার এর পরে যদি আমরা রাখি তাহলে ফোর্থে রাখবো হচ্ছে আমরা দশম ঘরকে, তুলাকে। সপ্তমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, পারবে না সাপোর্ট দিতে, এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। সপ্তমের ক্ষেত্রেও পারবে না, চতুর্থের ক্ষেত্রেও পারবে না, কেন? দুটোই বুধের শত্রু ক্ষেত্র, তো এখানে থেকে খুব একটা পজিটিভ মহাভাগ্যবান যোগ তৈরি করবে না। তবুও কিছুটা আমরা যোগ ধরে নিতে পারি, এইটাকে আমরা পঞ্চম, এইটাকে আমরা ষষ্ঠ ধরে চলতে পারি। এখানে খুব ক্ষীণ আপনারা পাবেন বুধের সাপোর্ট সর্বোচ্চ রূপে, যেটা মহাভাগ্যবান যোগ হিসাবে আমরা বিচার করছি। তো বুঝতে পেরেছেন আশা করি। এবার যদি আমরা কুম্ভ সাপেক্ষে বিষয়টাকে দেখি, কুম্ভ সাপেক্ষে নবম ঘরের অধিপতি হয় কিন্তু শুক্র। কেননা আমরা এখানে কুম্ভ লগ্ন রাশি যদি দেখি, নবম ঘর শুক্র, তাহলে এই ক্ষেত্রে আমরা সেম সূত্রতে যাব, ফার্স্ট, ফোর্থ, ফিফথ, এখানে আমরা সেভেন্থ, 9 আছে 10। এই ক্ষেত্রে যদি আমরা দেখি সর্বোচ্চ বেস্ট যদি যোগ এখানে শুক্র তৈরি করে, তাহলে এখানে আমরা ফার্স্টে রাখবো হচ্ছে নবম ঘরকে, নিজের ঘরে অবস্থান করছে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা রাখবো হচ্ছে এখানে
লগ্নকে, এটাকে আমরা সেকেন্ড ধরি। এছাড়া তার পরবর্তীতে আমরা পঞ্চমকে রাখবো হচ্ছে থার্ডে। সেকেন্ড আর থার্ডের মধ্যে না সেইরকমভাবে কোনো তফাৎ আসবে না, সর্বদাই আপনারা সেকেন্ড আর থার্ডটাকে মোটামুটি মিলিয়ে নিতে পারেন। যে কোনো একটা ঘরে থাকলে সেটাকে সেকেন্ড থার্ড আপনারা ধরতে পারেন, যে ক্ষেত্রে আমি প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কিন্তু বিষয়টা সেম বলছি। তারপরে কিন্তু আমরা চতুর্থকে রাখবো ফোর্থে, ঠিক আছে, এবং এখানে ফিফথে রাখবো হচ্ছে দশম ঘরকে, এবং সর্বলাস্ট সিক্সথ হচ্ছে সিংহ। এইগুলোকে পুরোপুরি বাদ দিয়ে টোটাল হিসাব করেও যদি আমরা বাদ দিয়ে দিই, তারপরেও কিন্তু এক সর্ববেস্ট হবে কিন্তু যদি দ্বিতীয় ঘরেও যদি অবস্থান করে, যেহেতু এখানে উচ্চ হয়, এবং শুক্র আমরা জানি লাক্সারিয়াসের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সেক্ষেত্রেও কিন্তু আমরা মহাভাগ্যবান রাজযোগ ধরবো। এবং যদি একাদশে অবস্থান করে তাহলেও কিন্তু আমরা মহাভাগ্যবান রাজযোগ আমরা ধরে চলবো। কেন? শুক্র কিন্তু বৃহস্পতি ঘরে ভীষণ কমফোর্টেবল ফলাফল দেয়। পরিষ্কার করে বুঝতে পেরেছেন? এইগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি এইটা আপনাদেরকে বলতে পারি, সে সিংহতে অবস্থান করার থেকেও, বৃশ্চিকে অবস্থান করার থেকেও এখানে দ্বিতীয় এবং যদি একাদশে অবস্থান করে সেটা আরও জোরালো হয়ে গেল এই ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। শুক্রের দশা বা অন্তর্দশা আপনারা পাচ্ছেন কিনা, যদি পেয়ে যান, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, জীবনে আপনাদেরকে ফিরে তাকাতে হবে না যদি এই ঘরগুলোতে শুক্রদেব আপনার অবস্থান করে। পরিষ্কার হয়েছে? এবং সর্বলাস্ট হচ্ছে মীন লগ্ন এবং মীন রাশি। এক্ষেত্রে আমরা সেম, এখানে মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে নবম ঘরের অধিপতি কী হয়? মঙ্গল। কাউন্ট করলে আপনারা পেয়ে যাবেন, বৃশ্চিক হচ্ছে নবম ঘর। তাহলে ফার্স্ট, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, 9 এবং 10 নম্বর ঘর। এবার এইখানে কিন্তু আমি একাদশ ঘরটাকেও ঢোকালাম। কেন? একাদশ স্থানে মঙ্গল উচ্চ হয়ে যায় কেন্দ্র ত্রিকোণের বাইরে। তাহলে এইখানে সব থেকে বেস্ট যদি আমরা যোগ ধরি, তাহলে এইখানে কিন্তু আমরা একাদশ ঘরকে ধরবো। একাদশ ঘরে মঙ্গল যেহেতু উচ্চ হয়ে যায়, তাহলে আমরা এখানে রাখবো ফার্স্ট পজিশনে। দ্বিতীয় পজিশনে রাখবো হচ্ছে আমরা লগ্নকে। তারপরে রাখবো হচ্ছে আমরা নবম পজিশনে এখানে থার্ড। ফোর্থ পজিশনে রাখবো হচ্ছে দশম ঘরকে। এবার বাদবাকি যে তিনটে ঘর এখানে আছে, চতুর্থ ঘর, পঞ্চম ঘর এবং সপ্তম ঘর, এটাও কেন্দ্রের ঘর, ত্রিকোণের ঘর। পঞ্চমে মঙ্গল হয়ে যায় নিচস্থ। তাহলে অতএব এইখানে যদি মঙ্গল অবস্থান করে মহাভাগ্যবান রাজযোগের পজিটিভ এফেক্ট আপনারা পাবেন না। চতুর্থে যদি অবস্থান করে বুধের ঘরে, সেখানেও কিন্তু আপনারা মহাভাগ্যবান রাজযোগের পূর্ণ এফেক্ট পাবেন না, তবু কর্কটাতেই কিছুটা ভালো আমরা ধরতে পারি। সেম কন্যার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি মিথুন আর কন্যাতে অবস্থান করে, কেন? তার কারণ মঙ্গল আর বুধ একে অপরকে নিজের শত্রু ভাবে, তা সেই হিসাবে মঙ্গল যখন বুধের ঘরে অবস্থান করে পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারে না। ততএব আমরা কর্কটটাকে সর্বলাস্টে রাখবো। মিথুন আর কন্যাতে থাকলে কিছুটা পজিটিভ ফলাফল আমরা আশা করতে পারি। পরিষ্কার হচ্ছে? বাদবাকি ক্ষেত্রে যদি একাদশ স্থানে থাকে সর্ববেস্ট, এবং যদি দ্বিতীয় স্থানে লগ্নে থাকে তাহলে সেক্ষেত্রেও বেস্ট। এখানে আমি এটাও আপনাদেরকে বলতে পারি, যদি এখানে আপনাদের দ্বিতীয় স্থানেও থাকে সেক্ষেত্রেও আমরা এখানে পজিটিভ ধরতে পারি। কিন্তু কেন্দ্র ত্রিকোণ ঘর ধরে আমরা যেহেতু এগোচ্ছি, অতএব এক্ষেত্রে যেহেতু উচ্চ হচ্ছে না, সেটাকে আমরা নাও নিতে পারি। তো পরিষ্কার করে আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আপনাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কোন ঘরে আপনাদের নবম ঘরের অধিপতি বসে থাকলে কীরকম ফলাফল আপনাদের দিতে পারে, সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার চটপট আপনাদের দশা খুলে দেখুন যে আপনার সেই গ্রহটার দশা কবে আসতে চলেছে। সেটা হবে আপনাদের ভাগ্য উদয়ের সবথেকে বেস্ট সময়, প্রথম পয়েন্ট। এবং দেখা গেল যে 10 বছর, 20 বছর, 30 বছর পর সেই দশা আসছে, তো অতএব আপনারা অন্তর্দশা দেখে নিন। মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির দশা আসছে কিনা, বৃষ সাপেক্ষে আপনাদের শনির মহাদশা, মিথুন সাপেক্ষে শনির মহাদশা, এইগুলো আপনাদেরকে কর্কট সাপেক্ষে বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা আসছে কিনা, মহাদশা যদি নাও আসে অন্তর্দশা আসছে কিনা সেটা দেখে নিন। সেই সময়তেও কিন্তু আপনারা যদি খুব পজিটিভ, যেই স্থানে আমি বলেছি অবস্থান করলে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে, চোখ বুঝে আপনারা এগোন, দেখবেন জীবনের উন্নতি 100% আপনাদের পেয়ে যাবেন আপনারা। তো এই ছিল আমাদের মহাভাগ্যবান রাজযোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি পুনরায় আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।